হ্যাঁ, আমরা মনে হয় লাইভ হয়ে গেছি। সারা বাংলা আবৃত্তি পরিষদে আমরা বোধহয় লাইভ হয়ে গেছি। একটু দেখে নিচ্ছি কেউ আছেন কিনা, তারপরে আমরা সরাসরি অনুষ্ঠানটার সূচনা করব। এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছননি। হ্যাঁ, একজন আছেন। একজন এসেছেন। হ্যাঁ, আমরা চলে আসছি আবৃত্তির অঙ্গনে। আমাদের আজকের লাইভ পূর্ব কথা মতো আমরা শুরু করতে চলেছি। নমস্কার। সারা বাংলা আবৃত্তি পরিষদের পক্ষ থেকে আমি শবরী মুখোপাধ্যায় সকলকে জানাই আজকে শুভ সন্ধ্যা। একটু বোধহয় সাউন্ড আসছে দিদির কাছ থেকে। আপনার একটু সাউন্ডটা দিদি যদি অফ করা যায়, আপনি একটু অফ করে দিন, তাই ইকো হচ্ছে। ঠিক আছে। নমস্কার। সারা বাংলা আবৃত্তি পরিষদের পক্ষ থেকে আমি শবরী মুখোপাধ্যায় সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সারা বাংলা আবৃত্তি পরিষদের পক্ষ থেকে আমরা যে আন্তর্জাল বৈঠকের আয়োজন করেছিলাম, আজ তার চতুর্থ পর্ব। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা প্রতি পর্বে একজন বিশিষ্ট কবি এবং একজন বাচিক শিল্পীকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে পাই। কিন্তু আজকের অনুষ্ঠানে একটি বিশেষ পর্বরূপে আমরা পেয়েছি যিনি বাচিক জগতের একজন নিজেই চলমান প্রতিষ্ঠান রূপে আমাদের সামনে রয়েছেন। তিনি শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন। দিদিকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং খুব ভালো লাগছে। আর অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দিদির কাছ থেকে কথা শোনার জন্য। আমি জানি আমি বেশিক্ষণ সময় নেব না, আমি দিদির কাছেই যাব, কিন্তু একটু তো মুখবন্ধ করতে হয়, সেই জন্য আমার এই বলা। দিদির কাছেই চলে যাব। দিদি, আপনার আমাদের এখানে এসে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আসলে এখন তো সত্যি সময়টা এমন যে আমরা সরাসরি সব সময় দেখাশোনা করতে পারছি না। এই আন্তর্জাল আড্ডা, আন্তর্জাল বৈঠক, আন্তর্জাল আলোচনা, আন্তর্জাল অনুষ্ঠান, এই আমাদের নতুন স্বাভাবিক, নিউ নর্মাল। তো কাজে কাজে আমরা সেই মতোই, তার হিসেব মতোই চলবো। আমার খুব ভালো লাগছে এই সারা বাংলা আবৃত্তি পরিষদের আমন্ত্রণে এখানে এসে। আপনাকে স্বাগত জানাই। আর প্রসঙ্গত বলে রাখি, আজকে আমরা দিদিকে পেয়েছি যেভাবে, অন্যান্য দিনের মতো নয়। আজকে দিদির কাছ থেকে সম্পূর্ণ শুনবো দিদির কথা। আমরা এই ব্যাপারে আমরা সবচাইতে সহায়ক আমাদের যে লেখাটি হয়েছেন, শ্রদ্ধেয় শ্রী মৃণাল রায়, আমাদের সারা বাংলা আবৃত্তি পরিষদের একজন বর্ষিয়ান সদস্যই বলতে পারি আমি। মৃণালদার লেখা যে প্রকাশিত হয়েছে সেকালের কথা এখন এ সময়, অনেকেই হয়তো জানেন আপনারা। এই লেখাতে আমরা দিদিকে খুঁজে পেয়েছি খুব ভালোভাবে। আর মৃণালদার এই লেখাকে পাথেয় করে আমার আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ এবং এই সঞ্চালনা করার দায়িত্ব। তা আমি তো দিদিকে সেইভাবে পাইনি, বা দিদি যেহেতু একদম কবিতার সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছেন, বাচিক শিল্পের যে উত্তরণ দিদি সবটাই দেখেছেন। একদম একটা আওয়াজ আসছে বোধহয় হ্যাঁ, দিদির এটা কাছ একটু থেকে বন্ধ বোধহয়। হয়ে গেছে। না, হ্যাঁ, এটা চলুক, ঠিক আছে, এটা স্বাভাবিক। অনেকেই এসেছেন আমাদের সঙ্গে। তো আজকে আমি যেভাবে যাব, আমি যা জানতে পেরেছি সেগুলো বেশিরভাগটাই মৃণালদার লেখা থেকে উঠে এসেছে। সেকালের কথা এখন এই সময়, দশম পর্বে দিদির কথা পুরোপুরি মৃণালদা খুব সুন্দর করে লিখেছিলেন। অনেকেই হয়তো জানেন যারা এখানে উপস্থিত আছেন, এবং দীর্ঘদিন ধরে এই সুন্দর কাজটি মৃণালদা করছেন, যার মাধ্যমে আমরা যারা নবীন শিল্পী, আমরা হয়তো একটু আধটু পদচারণা করতে শিখেছি বাচিক শিল্পের অঙ্গনে। আমরা জানতে পেরেছি আমাদের অতীতটা কি ছিল, শিকড়টা কি ছিল। আসলে আমরা তো জানি না
একদমই এখন যেভাবে অনেক সুযোগ সুবিধা হয়েছে, তার ফলে একটু আধটু আবৃত্তি শিখছি কি না শিখছি, আমরা চট করে একটি করে রেকর্ড করে ফেলছি এবং আমাদের সেগুলি প্রকাশিত করছি, খুব আমরা নিজেকে আনন্দিত বোধ করছি নিজেদের মনে মনে। কিন্তু আমাদের যে শিকড়, কিভাবে যে আপনাদের উঠে আসতে হয়েছে, সেগুলো আজকে সবকিছুই দিদির কাছ থেকে শুনবো। দিদির কাছে চলে যাই। দিদি, প্রথমটা কিভাবে শুরু হয়েছিল? সেই আপনার জন্ম তো রংপুরে, তারপরে আপনি আসেন রায়গঞ্জে, তারপরে কলকাতায় আসার পর কলকাতার এই শহরটার নানা ভাবমূর্তি আপনি দেখেছেন। সেইখান থেকে প্রথমটা আপনার প্রথম কিভাবে বাচিক শিল্পের অঙ্গনে আসা? আমি বছর 10 বয়সে কলকাতায় আসি। তারপর থেকে কলকাতাতেই স্থায়ী বাসস্থান আমার। তো এখানেই পড়াশুনো এগিয়েছে, সবটাই হয়েছে। তো ১ম ওটা চর্চাটা বাড়িতেই হতো। বাবা ভালোবাসতেন, নিজে কবিতা পড়ে শোনাতেন, আমাদের পড়তে বলতেন। এরকমটাই ছিল যোগাযোগ। কিন্তু তেমন নির্দিষ্ট করে যে আলাদা করে করছি, উম আবৃত্তি করছি বা আবৃত্তি করতে হবে বা কোনো জায়গায় এরকম কিছু ছিল না। তো সেটা খুব অদ্ভুত একটা যোগাযোগ ঘটে গেল আমার বিয়ের পর। আমি তো কোনো গুণের নই। তা আমার কর্তামশাই তিনি বুঝবার চেষ্টা করছিলেন যে আদৌ কিছু আছে কিনা। গৃহকর্ম পারি না, রান্না-বান্না পারি না। কোনো ক্রমে কলেজে-টলেজে যাই, সে কি পড়াশোনা করে ঈশ্বর জানেন। গান জানি না। তাহলে কি জানো? আমি অনেক ভেবে-টেবে মাথা চুলকে উত্তর দিলাম যে, সত্যিই ভেবে আমি একটু আধটু কবিতা আবৃত্তি করতে পারি। তিনি হাতে চাঁদ পেলেন যে এই তো একটা পয়েন্ট পাওয়া গেছে। একটা প্লাস পয়েন্ট পাওয়া গেছে। তো বললেন, "ঠিক আছে, কেমন পারো তার একটা পরীক্ষা হয়ে যাক।" সে কিরকম? বলে, "আমি দেখে এসেছি এই আমাদের কাছাকাছি একটা বড় প্রতিযোগিতা হচ্ছে। ওখানে নিয়ে যাবো চলো। যদি পারো ওখানে তাহলে বুঝবো করতে পারো।" আমার তো সত্যিই হাত পা ঠান্ডা। আমি বলছি, "আমি কোনদিন ওরকম করিনি, আমি জানি না।" বলে, "ওসব জানি না। প্রমাণ দিতে হবে।" তারপরে হয়ে গেল আরকি পাকিচক্রে। সেই ১ম প্রতিযোগিতা, তাতে ফার্স্ট প্রাইজ হয়ে গেল। এবং তখন বেশ সোনা-রূপো দিত। হ্যাঁ? একটা রূপোর মেডেল এখনো আছে। ১৯৭০ সালে। তো উম তারপর থেকে একটা নিজেরও খানিকটা উৎসাহ হলো। আর উনার উৎসাহ তো ছিলই। বাড়িতে অন্যদেরও বেশ একটা কম্পিটিশন এ যাওয়া, প্রাইজ পাওয়া, ব্যাপারটার মধ্যে একটা মজা তো থাকেই। তো সেইরকম করেই চলছিল। তো ৫-৬ বছর ওরকম কম্পিটিশন করেই কেটেছে। ওটাই চর্চার একমাত্র জায়গা ছিল। তারপরে আস্তে যখন আর বিচারকরা বলছেন, "না, তোমাদের আর দেখতে চাই না। এবার তোমরা যাও। যাও নিজেদের জায়গা করো।" প্রতিযোগিতায় গিয়ে প্রাইজ পাওয়া আর নিজেদের জায়গা খুঁজে পাওয়া সত্যি অনুষ্ঠানের দুনিয়ায় তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই জায়গা কোথায় পাবো? কি করে পাবো? তবু ওই একটু আধটু করে তখন সেটা ৬০ এর দশকে রবীন্দ্র সদন একটা অডিশন করলেন ১ম আবৃত্তির অডিশন। সেখানে উত্তীর্ণ হয়ে সেই ১ম রবীন্দ্র সদন মঞ্চে ১৯৭৬ এ একটা গোটা সন্ধে কেবল আবৃত্তির জন্য। এটা একটা খুব মস্ত বড় ব্যাপার। সরকারি উদ্যোগে এবং এখন ভাবলে খুব অন্যরকম লাগে যে সেদিন ওটা কিন্তু টিকিট বিক্রি করা অনুষ্ঠান ছিল। হ্যাঁ, তখন টিকিটের দাম কম ছিল। সেই তখনকার দিনের অনুপাতে যা তাই ছিল। কিন্তু ২, ৩, ৫, ৭ এরকম দাম ছিল। কিন্তু সেটা হাউসফুল শো ছিল। সেখানে অনেক নামী আবৃত্তিকার ছিলেন, অভিনেতা ছিলেন। তার সঙ্গে আমাদের মতন ২-৪ জন এরকম লোকও ছিলেন। তো তারপরে, পরে নয় আগে, এটা তো ৭৬, তার আগে ৭৩ এ ১ম কলকাতা শহরে আবৃত্তি নিয়ে ৩ দিনের একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান আয়োজন করেছিলেন অডিও ভিজুয়াল ইনস্টিটিউট অফ কালচার।
পঙ্কজ সাহা যার কর্ণধার। তো সেখানেও তখন বিভিন্ন অনেক কবি এসেছিলেন, অনেক আবৃত্তিকার এসেছিলেন, অনেক মানুষ এসেছিলেন, জড়ো হয়েছিলেন, কবিতা বলেছিলেন। আমার খুব মনে পড়ে যে লেডি রানু, উনি তখন বললেন আমার ফরাসি কবিতা খুব প্রিয়। উনি র্যাবোর একটা কবিতা পড়েছিলেন। তো সেই রকম ভাবে অদ্ভুত যোগাযোগ আর কি কবিতার আবৃত্তির। এইসব করে আস্তে আস্তে কলকাতা শহরে একটা নতুন দিগন্ত খুলছিল, যে মানুষ আস্তে আস্তে আকৃষ্ট হচ্ছিলেন এই নতুন শিল্পটার প্রতি। তা যদি না হতো তাহলে রবীন্দ্র সদনের মতন অত বড় হলে একটা হাউসফুল শো হতো না। বা ওই বছরে পরে রবীন্দ্র সদনের উল্টো দিকে নেহেরু মেলা হয়েছিল, সেখানে সৌমিত্র মিত্রর উদ্যোগে একটা গোটা সন্ধে ছিল আবৃত্তি। সেখানেও কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ, রাধারমণ ভট্টাচার্য, এদিকে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, কেয়া চক্রবর্তী, আরো বহু বহু লোক, এবং তার সঙ্গে ওরকম আমার মতন দু একটা নতুন লোক। সেখানে ওই মেলার মাঠে ভর্তি লোক, তারা আবৃত্তি শুনতে এসেছেন। এমনকি একটা অনুষ্ঠান হচ্ছিল যেটা একটু একটু নিরীক্ষামূলক, সেখানে আবৃত্তির সঙ্গে গান ইত্যাদিও ছিল। লোকে একেবারে পরিষ্কার বললেন না আমরা এটা শুনবো না, আমরা এখানে কেবল কবিতা শুনতে এসেছি, কেবল কবিতা শুনবো। গোলমাল থেমে গেল যেই মুহূর্তে আবার আবৃত্তি শুরু হলো। মানে তিনি খুব নামজাদা আবৃত্তিকার কি না সেটা কোনো কথা না, কবিতা বলা হচ্ছে মঞ্চ থেকে, লোকে আগ্রহ করে শুনছে। এতটাই তখন উন্মাদনা তৈরি হয়েছিল আবৃত্তিকে নিয়ে সেই 60-এর দশকে। তো এরকম করে আর কি, আর কি নতুন কথা। খুব ভালো আমরা লাগলো এইসব কথাগুলো আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি, এটা যেন আমাদের পরম প্রাপ্তি। ইতিমধ্যে আমাদের দর্শকদের অনেকেই এসেছেন, সকলেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছেন, প্রণাম জানাচ্ছেন। আম, আর মৃণাল দাও আছেন। মৃণাল দা অনন্ত প্রেম শুনতে চেয়েছেন। ওই কবিতাটাই আমার একেবারে মুখস্থ নেই। মানে আমি কোনো অনন্ত প্রেমে করি না, সেই জন্য কখনো করি। তবে মৃণাল আমাকে একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বলে আমি কবিতাটা বার করে রেখেছি। এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চির স্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, চির পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চির দিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। আহা, চির অমলিন এই কবিতা যেন সব সময়ের জন্য। আর দিদির কাছে শুনলে তো আরো ভালো লাগে, খুবই ভালো লাগে। খুব সুন্দর লাগলো, মৃণালদার একটা ইচ্ছে পূরণ হলো। আহ, আর অদ্যাবধি মৃণালদা আপনার ছাত্র, মৃণালদা নিজেকে তাই মনে করেন। এবং অবশ্যই সেটা আমিও জানি, মৃণালদার সঙ্গে আমার যে কথা হয়, আমি অনেক কি শুনেছি আপনার কথা তার মধ্যে। একটু অন্য প্রসঙ্গে আসি।
আচ্ছা হুম। দিদি, মানে আমরা এই যে এখন দেখছি আমাদের আবৃত্তির যে অঙ্গনে যেইভাবে আমরা করছি, কিন্তু প্রাথমিকভাবে তো সেটা ছিল না। একদম শুরুতে, একদম শুরুতে তো প্রথমে আমার মনে হয় আইপিটিএ তে আহ একক ভাবে কিছু গুণী শিল্পীরা বলতেন, আবৃত্তি করতেন, কিন্তু এই যে দলবদ্ধভাবে আবৃত্তির চর্চা প্রথম হ্যাঁ, কিভাবে আসে? হ্যাঁ, সেটা কিন্তু ওই 60-এর দশকেরই শেষের দিকে শুরু হলো। আমি বলি যেমন এই কি বলবো, প্রথম যে গোষ্ঠীটা শুরু হয় হাওড়ায় ছন্দনী, উৎপল কুণ্ড এবং চিন্ময় নন্দীর তত্ত্বাবধানে। তারপরে দ্বিতীয় গোষ্ঠী হলো আবৃত্তি পরিষদ। তো যেটা পরে আবার ভেঙে আবৃত্তি সংসদ হয়। তো এইরকম ভাবে তখন এক একটা গোষ্ঠী তৈরি হচ্ছিল। এখন যেমন অনেক গোষ্ঠী আছে যারা আবৃত্তি শেখান, আবৃত্তি করেন। কিন্তু তখন এই সমস্ত ব্যাপারটা সীমাবদ্ধ ছিল এবং আমাদের খুব একটা বেশি যাবার জায়গাও ছিল না। কোথায় যাব? কে ডাকবে? এরকম করে আম কি বলবো, সমস্ত ব্যাপারটাই আমাদের পক্ষে খুব কঠিন ছিল। কিন্তু ওই করতে, করতে তো হয়, এগোনো হয়। আ পায়ের তলায় যতই কাঁকড় ফুটুক, মানুষ তো ঠিক পথ চলাটা বন্ধ করে দেয় না, চলে। তো সেরম করতে, করতে আমরা হয়তো খানিক এগিয়েছি, হয়তো পারিনি, হয়তো মুখ থুবড়ে পড়ে গেছি। কিন্তু দিন কেটেছে, চলেছে। কেউ এগোতে পেরেছি, কেউ পারিনি। এখন আর তা নিয়ে কোথাও কোনো দুঃখ বা উল্লাস কোনোটারই কোনো অবকাশ নেই। যা হয়েছে, হয়েছে। সেটা কি বলো। 1976 সাল? না, আরেকটু পরে বোধহয়, হ্যাঁ, ঐরকম ৭৬-৭৭ থেকে শুরু হয়েছিল। তা আচ্ছা, বিখ্যাত সব ব্যক্তিত্বদের স্বনামধন্য সব যারা মানে প্রণম্য বাচিক শিল্পী এবং নাট্যকার, তাদের সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তার মধ্যে বোধহয় সবচেয়ে আমার মনে হয় মানে শ্রদ্ধেয় শ্রী শম্ভু মিত্র মহাশয়, ও ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা আপনার তো রয়েছেই, বিশদভাবে কাজ করেছেন আপনি ওনার সঙ্গে। সেই অভিজ্ঞতা থেকে আমরা কি আজকে সন্ধ্যায় কিছু আমাদের সঙ্গে কি ভাগ করে নেওয়া যায়? না, আসলে এটা সত্যি এত বেশি বড় একটা কথা, এত শ্লাঘার কথা আমার পক্ষে যে এরমভাবে কিছু বলাও মুশকিল। এমন না যে আমি কাজ করেছি ওনার সঙ্গে, একেবারেই না। কথাটা এমন যে উনি দয়া করে আমাকে সুযোগ দিয়েছেন ওর সঙ্গে কিছু কাজ করবার। তো তখন শাওলি মিত্রের পঞ্চম বৈদিকে আমরা যুক্ত হয়েছি কয়েকজন। আমাদের নাটক হচ্ছে। ওখানে শম্ভু মিত্র মশাই আসেন। তিনি আ কথা বলেন। সেই শোনবার সৌভাগ্য আমাদের হয়। করতে, করতে সেটা ৮ এর দশকে ১৯৮৫ তে ঠিক হলো যে একটা আ বাংলাদেশে তখন একটা বিশাল ঘূর্ণিঝড় হয়েছিল। তারই জন্য সাহায্য অভিনয়ের আয়োজন করা হবে। শম্ভু মিত্র মশাই দর্শচক্র নাটকে অভিনয় করবেন। তো তার প্যাটার্নটা তৈরি ছিল আগে যেরকম হয়েছিল। কিন্তু লোকজন নতুন হলো। এবং তার মধ্যে কি করে যেন আমি সুযোগ পেয়ে গেলাম। তো সেইটা একটা অসামান্য, জীবনে কখনো ভুলতে না পারা অভিজ্ঞতা, যে পরপর ৬ টা অভিনয় হয়েছিল। আ ৪৮ ঘন্টা আগে থেকে সেই নাটকের টিকিটের জন্য লাইন পড়েছিল। তো সেটা নিশ্চয়ই উনারই জন্যে, আমাদের জন্যে নয়। আর কিন্তু তবু সুযোগ তো পেয়েছিলাম, করতে তো পেরেছিলাম। ১ম যখন মঞ্চে ঢুকবো, হঠাৎ মনে হলো, একেবারে ঢোকবার মুহূর্তে মনে হলো যে মানে পর্দা খুলবে তখন ঢুকবো। আমারই ১ম ঢোকা ছিল। যে এত লোক এসেছে, এত আগ্রহ করে তারা তো এসেছে শম্ভু মিত্রকে দেখতে। এবং প্রায় ১ম ২০ মিনিট শম্ভু মিত্রের কোনো এন্ট্রি নেই। আমরা সব এদিক ওদিক করছি। আর ১ম বলি আমি। আমি মঞ্চের এপাশ থেকে ওপাশ যাবো, দরজা খুলবো, আবার ওপাশ থেকে এপাশে ফিরে আসবো।
তো লোকে তো প্রথম সুযোগে ঢিল মারবে এবং মানে লক্ষ্য ফসকাবে না, আর তো নেই কেউ। যাই হোক, সেই সব সময় যে উতরে যাওয়া গেল, বা ওনার প্রশংসা করার ধরনটা খুব অদ্ভুত ছিল। তখন দু তিনটে অভিনয় হয়ে গেছে, একদিন হঠাৎ বললেন, কি গো তোমার নামে তো লোকে ধন্যি ধন্যি করছে। ওইটার মানে বোঝা গেল যে ওইটা ওনার প্রশংসার ধরন। তো এইরকম এর আগেই কিন্তু, এই সময়েরও আগে আমি বলছি, এই অভিনয়ের সুযোগের আগে, তখন উনি একটু চাইছিলেন লোকজনের সঙ্গে মেলামেশা করতে, নানান ভাবে লোকে কি ভাবছে সব নিয়ে একটু সকলের সঙ্গে পরিচিত হতে চাইছিলেন ভাবনাগুলোর সঙ্গে। তো তখন সেই সময় আমরা আবৃত্তি সংসদে আছি, মৃণালও ছিল। আবৃত্তি সংসদে আমরা একদিন ওনাকে বলেছিলাম যে উনি যদি দয়া করে আসেন। উনি রাজি হয়েছিলেন এবং এসেছিলেন। তো উনি অনেক কথা বলেছিলেন, আবৃত্তি করেছিলেন। আমাদের ছোটরা কেবল দু একটা ছড়া বলেছিল গোড়ার দিকে, তা না হলে উনি যা বলবার বলেছিলেন। তো সেইটাও একটা অমূল্য সম্পদ আমাদের। কিন্তু সেটাও আবার বলছি, তাতে আমাদের কোনো কৃতিত্ব নেই, তা উনি চেয়েছিলেন বলেই হয়েছে, এই আর কি। এক অসীম সৌভাগ্যের কথা। অসীম এই সৌভাগ্যের সময় কথা। মৃণালদাও বোধহয় ছিলেন, মৃণালদা ছিলেন, আপনিও বললেন। তো এই সময় নির্বাচনটা কিসের ভিত্তিতে হয়েছিল, মানে আপনি কি তাদেরকে সরাসরি যাদের এই মানে কথাটা থাকবার ভুলে জন্য? গিয়েছিলাম। না, আমি সত্যি হ্যাঁ, ভুলে গিয়েছিলাম নির্বাচনটা কিসের ভিত্তিতে হয়েছিল। আমাকে মৃণালী মনে করিয়ে দিল যে যারা নিয়মিত তখন ক্লাসে আসেন, মাসের মধ্যে সবকটা দিন বা বড়জোর একদিন বাদ, এইরকম ছেলে মেয়েদেরকে নির্বাচন করা হবে। মানে এমন নয় যে তারা আসে না এমনিতে, হঠাৎ একদিন শম্ভু মিত্র আসছেন বলে তারা এসে উদয় হবে, এটা যেন না হয়। এটা ও আমাকে মনে করিয়ে দিল। মনে পড়লো তখন যে সত্যি তাই হয়েছিল, যে যারা নিয়মিত আসতো তাদেরকেই তখন ডাকা হয়েছিল প্রথম। মাসে 4 দিন তারা প্রথম নির্বাচনের তালিকায়, মাসে 3 দিন তারা দ্বিতীয় নির্বাচনের তালিকায়। মৃণাল বহরমপুর থেকে মাসে 3 দিন আসতো। তো এইরকম ভাবে আহ তাদেরকে ডাকা হয়েছিল আর কি। তো তাতে অনেকেই এসেছিল, এমন না যে সেটা খুব কম হয়েছিল। বেশ, এর এবার পরে এর এবার আসল কথা, আপনাকে পেয়েছি যখন, মানে এটা এটা তো আমার পক্ষে অত্যন্ত শ্লাঘার বিষয়, মানে আপনার সঙ্গে আমি এই কথাটুকু বলতে পারছি। সেই জন্য মৃণালদাকেও অশেষ ধন্যবাদ। আহ, আমি মৃণালদা শুনতে চেয়েছিলেন অংশুমান করের একটি কবিতা, মাই ডিয়ার মাম্মি। এটা কি একটু বলা যায়? তা যায়, কিন্তু মৃণালদার খুঁড়ে খুঁড়ে দ্বন্দ্ববৎ। প্রথমে অনন্ত প্রেম, তারপর মাই ডিয়ার মাম্মি। অস্ত্র নিয়েছে আজ সীমানা পার, সীমানা পার ছুটছে সফলতার অশ্ব, তার পিঠের পরে নাইকে পরা মহারাজ। সত্যি আমি বড্ড ভালো। রকে বসি না মা, তুমি শোনো, শুনছো? মেসের এই ছোট্ট ঘরে আমার বেডে মাথার পাশে ভগবান। পিন্টু দ্বারা কালকে এসে বলছিল, মিছিল আছে, যাবি চল। যাইনি আমি, যাব না কথা দিয়েছি তোমাকে, সেই কথা রাখতে যাইনি। এপিও কাল দারুণ ভালো সব পড়ালেন, সেন্ট পড়েছো? এটা খুব ডেঞ্জারাস, পাল্টে দেবো মন্ত্র খালি আওড়ায়। যদি ওটা পড়ার বই, রিয়ালিটিটা আলাদা, তা কি বুঝি না? না না না, আমি ওসবে নেই। বাবা। পিন্টুটা ঠিক আছে, পড়াশুনোর বাইরে আর কিছুতে তুমি আমাকে পাবে না। রাঁচ তো আর আমার গায়ে এক কোনাও লাগেনি, ফালতু কেন ঘন্টা দুই কালো কাপড় বুকে লাগিয়ে ঘুরবো। ঠিক বলেছি মা, তুমি খুশি? পড়ছি, খুব জান লাগিয়ে পড়ছি। আমার চোখ পাখি, গ্রাজুয়েশনের ফার্স্ট ক্লাসটা নিশ্চিত, তারপরেই ছুটবে ঘোড়া, রেশার ধ্বনি গ্রামনগর ভাঙবে,
দিগ্বিজয়ী বীর তোমার, তোমার ছেলে নাইকে পরা মহারাজ। সফলতার অশ্ব তার সীমানা পার ছুটছে। ভয় পেও না, ও তোমার সোনা লক্ষ্যভেদ করবেই। অসাধারণ, অসাধারণ একটু বোধহয় শোনার অসুবিধে হচ্ছে, একটু বোধহয় শুনতে অসুবিধা হচ্ছে, কেননা আমি কমেন্ট গুলো সব ঠিক দেখতে পাচ্ছিলাম না। অনেকেই কমেন্ট করছেন, আমি অন্য একটি মোবাইল থেকে বলছি। আপনি কি শুনতে পাচ্ছেন দিদি? হ্যাঁ হ্যাঁ, আমি পাচ্ছি। আচ্ছা, আমি সেই কমেন্ট গুলোকে একটু বলবার জন্য অন্য একটি ডিভাইসের সাহায্য নিলাম, এখানে একটু প্রবলেম হচ্ছিল বলে। অনেকেই লিখছেন, স্বপ্না মুখার্জি লিখছেন মুগ্ধ দিদি, শ্যামলী জি, আহ শ্যামলী এম গুহরয়, উনি লিখছেন দিদি শুভ বিজয়ের প্রণাম ও ভালোবাসা। আহ শিবপ্রসাদ মজুমদার বলছেন মুগ্ধ হয়ে শুনছি। তমাল রায় বলছেন নীল সাগরের পাখি কবিতাটা হলে ভালো হয়। তমালদা আগেও আমাদের একটি এপিসোডে ছিলেন। এরকম অনেক প্রচুর প্রচুর মানুষ আসছেন আপনার কথা শোনার জন্য। আহ, সুবর্ণ কুমার বিশ্বাস, উনি বলছেন দিদির আবৃত্তি কাছ থেকে শোনার সুযোগ হয়েছিল, কবিতা দিদির কণ্ঠে ভীষণ জীবন্ত হয়ে ওঠে, দিদিকে প্রণাম জানাই। মিতালি বিশ্বাস বলছেন দিদিকে শুভ বিজয়ের প্রণাম, মুগ্ধ হয়ে শুনছি। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন শুধু দিদির কথা শোনার জন্য। একজন বলছেন ল্যাপটপ শুনতে চাই। আচ্ছা, হবে। কোনটা আগে হবে, ল্যাপটপ না নীল সাগরের পাখি? আপনি আপনি যেটা যেরকম মনে করবেন, আপনার যেটা ভালো লাগবে সেটা বলবেন। ঠিক আছে, ল্যাপটপটা বলছি। এটা বলুন। রণজিৎ দাসের লেখা। ধান ক্ষেতের ল্যাপটপে মাটির সঙ্গে চ্যাট করছে বৃষ্টির ফোঁটা। কেমন আছিস মাটি? শ্রাবণের সঙ্গে তোর বিয়ে হলো, খবরই দিলি না। না হয় ছিলাম টরন্টোতে, তাই বলি কি আউটগ্রামের আলপথে তোর বিয়েতে কুলো মাথায় দিয়ে উলু দিতাম না? ভেরি ব্যাড মাটি। ছোটবেলার প্রথম ফ্রেন্ডকে তুই উড়ন্ত প্লেনের মতো এত সহজে ভুলে গেলি? তুই তো জানিস মেঘনাদের সঙ্গে আমার লিভ টুগেদার। হি ইজ সো কুল। কিন্তু মাঝে মাঝে মনটা হাহাকার করে ওঠে নক্ষত্রদের নাইট ক্লাব স্ট্র্যাটোস্ফিয়ারে। কি চাই আমরা জীবনে, জানিস মাটি? কাদা জলে, অঙ্কুরের প্রাণে আমরা টরন্টোতে আছি। আমাদের সন্তানকে চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ নিয়ে গেছে স্নেহের সঙ্গে। এরপর কি আর থাকে জন্ম আর জীবনের মানে? যাই হোক, ভালো থাকিস মাটি। শ্রাবণের নববধূ, অঘ্রাণের প্রাউড মাদার। তোর গর্ভাধান মানে তোর গর্ভের ধান। মাই বেস্ট উইশেস। আউশ গ্রামের খেতে বেজে উঠ নবান্নের গান। এই ল্যাপটপ। হ্যাঁ, সবরে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না দিদির কথা। দিদি আমার কথা শোনা যাচ্ছে? পরিষ্কার। আচ্ছা, মৃণালদা বলছেন শুধু তাদের জন্য কবিতাটি শুনতে চাই। সকলেই, প্রচুর মানুষ এসেছেন আজকে আমাদের সঙ্গে। মধুসূদন মণ্ডল আছেন, উনি বলছেন অসাধারণ অনুভূতি। আচ্ছা, বেশ। পিয়ালি ভট্টাচার্য বলছেন অসাধারণ। মঞ্জু মুখার্জি আছেন, দিদিকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। রুম্পা মিশ্র বলছেন অসাধারণ। সকলেই মুগ্ধ। এখন কি শুনবো তাহলে দিদি? বারে, সেটা আমি বলবো কেন? তোমরা বলো। আপনি কোনটা বলুন বলবো? না। আচ্ছা, নীল সাগরের পাখিটা বলে নি। হ্যাঁ, নীল নীল সাগরের সাগরের পাখিটা। পাখিটা
নীল- সাগর পাখি হ্যাঁ, কে? নীল সাগরের পাখিটাই বলে নিন। বিমল চন্দ্র ঘোষের। হ্যাঁ। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো। তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকতো। সোনার ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো। নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। আহা, কবিতার মতো নামটা তার, মনে নেই। কাঁচা সোনা রং কুঁড়ি ফুটতো চাপা বনে যে, ভোরে ব্যঙ্গমা এসে ডাকতো। ঘুম ভাঙলেই মন পাখি তার ছবি আঁকতো। নীল মখমলে রাঙা টিপ আঁকা তার পাখাতে, মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে। ডাকতো সেই ঝলঝল রাঙা আলোকে, তার ছায়া পাকা নীল পালকে, যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপতো। নীল পাখিটা নয় পাড়াগার, নয় শহরের, নয় মরুভূর, নয় আকাশের, নয় পাহাড়ের, নয় এদেশের, নয় বিদেশের। তার ঠিকানাও কেউ জানে না। কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না। তবু ভোরবেলায় এসে ডাকতো। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নিম গাছটায় গান গেয়ে গেয়ে খিদে পেত সে, সব পেয়ে ফিরতে সে সন্ধ্যায় ফিরে যেত সে। এই পাখিটার গান শুনতে খোকা কুকুরা ভালোবাসতো। নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে, মায়া রাখতে নেই। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো। তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকতো। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো। এবার হ্যাঁ, আমি আসলে শুনতে পাচ্ছিলাম না আপনার কথাটা, ওই জন্য। অনেক কবিতা তো হলো, এবারে একটু এই প্রসঙ্গে আসি, সুরঙ্গমার প্রসঙ্গে। মৃণালের সুরঙ্গমার একটা চরিত্র। অনুরোধ রেখে নিই। মৃণালের একটা অনুরোধ যে আজকে শুধু তাদের জন্য, সেটা হয়ে যাক। আচ্ছা, আচ্ছা। ফার্স্ট, হ্যাঁ। সেকেন্ড বা থার্ড কোনোটাই নাও, তাহলে সরে যাও। ওই যে আর একটা লট আসছে বলে আর কি লাভ? অন্যদের থেকে তোমার পা ছোট। কেউ যদি তোমার জন্য গ্যালারিতে থাকতো, দৌড়তে পারতে আরো জোরে। এখন এসব বলে কি লাভ? পারোনি, সরে যাও বাস। আমি তো তোমাকেও ট্র্যাকে দেখেছি। কে তোমাকে বলেছিল দৌড়তে দৌড়তে যে সঙ্গীটি ছিটকে পড়লো, ঘাড় ঘুরিয়ে বারবার তাকে ওখানে দেখতে? দৌড়ানোর সময় কখনো আশেপাশে তাকাতে নেই, কাউকে দেখতে নেই, কাউকে না, মাকে না, ছেলেকে না, দ্রোণাচার্যকেও নয়। হয় কেবলই ছুটে যেতে হয় সামনে। যদি শেষ পর্যন্ত ভিক্টরি স্ট্যান্ডে উঠতে না পারো, এই যে ডিসকোয়ালিফাই হয়ে গেছে, সেই যা তোমরা তাই। কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। ওই আর একটা লট আসছে, সামনে থেকে সরে যাও। ওরা এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে ধরবে। যাদের ধরবে সবাই শুধু তাদেরই দেখবে। কবিতা শেষ। আমি আসলে একদম আমি হারিয়ে ফেলছি, কবিতা শেষ এই কথাটা শুনতে পেলাম। এবারে আমরা একটু কি শুনবো সেই সেই দিনের কথা, সুরঙ্গমার চরিত্র? সুরঙ্গমা একটা এমন চরিত্র, এটা সত্যি আমাদের চারপাশের চোখ দেখা মানুষজনের মতন তো নয়। সে একেবারে আলাদা, একটা অন্য কোনো জগতের যেন বাসিন্দা। তার কথাবার্তা, তার অনুভব, রাজা সম্পর্কে তার অনুভূতি সবচেয়ে অন্যরকম। তো ওই যে নিবেদনের ভঙ্গি তার, সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করে দিয়েছে, তার সমস্ত বিরুদ্ধতাকে গলে ফেলে। তার নাগাল পেতে কষ্ট হয়েছিল, হয়তো শেষ পর্যন্ত নাগাল মেলেওনি। যতটুকু হয়েছিল হয়েছিল। তো ও
ওটা আমার খুব স্বপ্নের চরিত্র। আমাদের ১০টা অভিনয় হয়েছিল রাজা নাটকে। শাওলি মিত্র করেছিলেন রানী সুদর্শনা আর আমি। আমার খুব খুব আকাঙ্ক্ষা ছিল এরকম নাটক বা ওই নাটক যদি আরো করা যায়, আবার করা যায়, হয়নি। না, এটা খুব মুশকিল হচ্ছে যে সবরই কিছু শুনতে পাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই খুব মুশকিল হচ্ছে। আচ্ছা, নব্বইতে নব্বইতে বোধহয় শিশিক্ষুর জন্ম। আহ হ্যাঁ, ৯০ মানে ৯০-এর আগে থেকেই শুরু হয়েছিল অল্প অল্প করে একজন দুজন নিয়ে। ৯০ হুম। থেকে ঠিকঠাক শুরু হলো। বোধহয় ৯৩ একদম। থেকে হ্যাঁ শুরু হলো। আচ্ছা, একক আপনার একক সন্ধ্যা কবে শুরু হয়? একক একক সন্ধ্যার সন্ধ্যা। একটা প্রথম যেটা আয়োজন করেছিল মৃণাল বহরমপুরে ২০০৪ সালে, তারিখটা বোধহয় ৪ঠা জুলাই। তো সেই প্রথম, আর তারপরে আবার অনেক বছর বাদে ২০১১ জানুয়ারি ২৯শে জানুয়ারি এখানে মধুসূদন মঞ্চে আমি হুম। যে নাট্যগোষ্ঠীতে তখন যুক্ত ছিলাম গান্ধার, তার আয়োজন হুম। করেছিলেন। এই দুটোই আমার এটা বোধহয় একক। 2011। ২০১১ হুম। মৃণালীতে ২০০৪ থেকে ২০০১। হ্যাঁ, মৃণাল এসেছিল বহরমপুরে বহরমপুর হয়েছিল। থেকে। অরণি প্রথা আয়োজন করেছিল প্রথম। হ্যাঁ, হ্যাঁ, অরণ্য আয়োজন কেমন করেছিল। ছিল সেদিনের কথা মনে আছে কিছু? হ্যাঁ, খুব ভালো মনে আছে। এবং মানে আমি এত বেশি উচ্ছ্বসিত, উল্লসিত, প্রশংসিত হয়ে উঠেছিলাম যে আমি পরে হিসেব করে দেখলাম যে আমি প্রায় ২.৫ ঘন্টার কাছাকাছি আবৃত্তি করেছিলাম বহরমপুরের সেই অনুষ্ঠানে। এবং বেশ অনেক মানুষ এসেছিলেন, তারা শুনছিলেন আগ্রহ করে। এটা খুব খুব ভালো লেগেছিল। ওখানে নাটকের একটি ছেলে, ও খুব করে বলেছিল যে এটা কিন্তু মৃণালদা বলেই পারলো এত সুন্দর চড়কতে এভাবে একটা অনুষ্ঠান। অনেক মানুষ রয়েছেন আমাদের সঙ্গে আজকে। হুম, তুষারকান্তি ঘোষ বলছেন, যারা বৃষ্টিতে ভিজেছিল থেকে কোনো একটি অংশ যদি শোনাতেন দিদি। আমি এই অনুরোধ ওরকম করব না। না, এই ওরকম অনুরোধ ভাবে একটা নাটকের অংশ, হ্যাঁ, এই ছাড়া সম্ভব। লাগবে, ভালো লাগবে না। হ্যাঁ, একদম। আমি সেই জন্য এই অনুরোধ আমি করব না। আমি জানি দিদি এইভাবে মানে ঠিক সম্ভব না এইভাবে। আর প্রচন্ড অসুবিধেও হচ্ছে, একটা নেটওয়ার্কের একটা প্রবলেম হচ্ছেই, আমি ঠিক মতো কমিউনিকেট করতে পারছি না, যার জন্য একটু অসুবিধেই হচ্ছে। দিদি, আপনি যদি তার থেকে ভালো আপনি যদি কিছু কবিতা শোনান। আচ্ছা, বেশ। আমি উম, আমি ছোট্ট, আচ্ছা আমাদের হাতে কতক্ষণ সময় আছে? আমাদের হাতে এখনো আছে 30। আপনি বলুন না, 5-10 মিনিট তো আছেই। 10 মিনিট। ঠিক আছে, আমি ছোট্ট ছোট্ট দুটো কবিতা বলছি। একটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী সুপরিচিত কবিতা, স্বপ্নে দেখা বর্তমান। পুকুর, মরাই, সবজি বাগান, জংলা শাড়ি, তার মানে তো বাড়ি, তার মানে তো প্রাণের মধ্যে প্রাণ। কে দেওয়া কোনখানি রোদ্দুরে টান টান, ধান খুঁটে খায় ৪টে চড়ুই, দোল মঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে, বেড়ালটা আড়মোড়া ভাঙছে, ওটা কান খাড়া করে শুনছে, কথা কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় পানি, দুপুরবেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি, লাঠির ডগায় পুঁটলি বাঁধা, অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে ঘরের থেকে দূরে, ওর চোখেও কি এমনি একটা বাড়তি স্বপ্ন টানা, ওর মতো কি স্বপ্ন জাগায় গোকুল হাসি
না। বলবো ডাকো, ওকে ডাকো, যে লোকটা পার হয়ে যায়। আশায় ডাকো। আরেকটা কবিতা জয় গোস্বামী, এটাও খুব ছোট্ট কবিতা। কাগজে একটু আমি এক ইন্টারাপ্ট পিঠে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটু সবরি বল। ইন্টারাপ্ট করি। একজন বলেছেন মন কাড়ানি, বলো না বিজয়লক্ষ্মী দি। মধুশ্রী সাহা বলেছেন, যদি সম্ভব হয়। এক্ষুনি মন কাড়ানিটা মুখটা আটকে যেতে পারে, মনে ঠিক আছে, পড়ছে না। আপনি বলুন যেটা মনে হয়। আচ্ছা, কাগজের এক পিঠে লিখবেন। এক পিঠে কি করে লিখবো? কাগজ তো আর শূন্যে রেখে লেখা যায় না, শক্ত একটা কিছুর ওপরে রেখে তবে লিখবো। আর যেখানে রাখি সেখানে জীবন রয়েছে। উল্টো পিঠ থেকে টানছে টানছে, শেষমেশ হয় পাতা ফর্দা ফাঁই করে পাচ্ছে, ডুবিয়ে মারছে, নয়তো টুক করে এই পিঠে উঠে পড়ে নিজে তাকিয়া টেনে গ্যাঁট হয়ে বসে থাকছে লেখার ওপরে। কি করে উঠাবো ওকে? লেখা কি আমার কথা, কি আমার কথা শোনে? এটাও খুব ছোট্ট একটা কবিতা। শ্রী, আমি খুব দুঃখিত, আমার মন কাড়ানি বলতে গেলে আটকে যেতে পারে, তাই। আর আর কি হতে পারে? আচ্ছা, রবীন্দ্রনাথ দিয়ে শুরু হয়েছিল, হুম। শেষেও আমরা রবীন্দ্রনাথ আসি আর একটা। কেমন? হ্যাঁ, সেটাই, সেটা তো পরম পাওয়া। বাউল। দূরে অশ্বত্থতলায় পুঁতির কণ্ঠিখানি গলায় গানে কেন আজ? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্ত্র তাই। ইচ্ছে কোথায় নাবে, কিন্তু ঘরে বন্ধ যাবে, আমার ফিরতে পথ নাই। বাড়ি ফেরার তবে তোমায় চিন্তা তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরে তিনি তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন পায় মাটি, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, পরে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ, আমার চোখে লাগায় দেশ, যখন তোমার দেখি পথে, দেখতে যে পায় মন যেন না কানা কোন পথ ছাড়া পথ পথে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি তোমাকে ছেড়ে ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল কোটে, আমার পাঠশালাতে এনে, আমার এলো কোন বাসায়? কোন সদাচার চলে, যত বলখানাদের দলে। ও তো আমার ভাই, তোমার কোনো আশয় নাই। যখন দেখি ভেবে বুঝতে পারি আমি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরই গুনগুনানি গানে হবে। সব কি তুমি বোঝো, তারি মানে যেন চোখ মন ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরই সুরের কোলে তোমার গলার মালা ধরে, তোমার নদী মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালা। কি ভালো নেবে আমায় সাথে, এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই দিয়ে দিয়ে পড়া, আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পর। আর কিছু না তাই, যেন আকাশ খানা পাই। আর দূরে কেন আছো, দ্বারের আবল ধরে নাচো বাউল আমারই সমস্ত দিন ধরে, যেন মাদল ধরে তোমার ভাঙন লাগা গানে।
বোধহয় শেষ মুহূর্তের আগে বোধহয় নেটওয়ার্ক একটু ঠিক হলো। এখন আমি এতক্ষণ কোনো ছবিও দেখতে পাচ্ছিলাম না, কোনো আওয়াজও ভালো করে শুনতে পাচ্ছিলাম না। এই মুহূর্তে বোধহয় একটু ঠিক হলো। এখন আমি দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আমাদের কমেন্ট করছেন। এবার এই মুহূর্তে প্রায় 50 জন রয়েছেন আমাদের সঙ্গে, আর সকলেই বিভিন্ন কবিতার অনুরোধ পাঠাচ্ছেন। যদি বলো যমুনার মা, এটাও শুনতে পাচ্ছি। হুম। অসাধারণ দিদি, খুব ভালো লাগছে, ধন্যবাদ। হ্যাঁ, সত্যাজিৎ গোস্বামী, উনি আমাদের সঙ্গে আছেন। অসাধারণ আয়োজন মৃণালদা, মৃণালদাকে বলেছেন উনি। সত্যি অসাধারণ আয়োজন। আর আমার দিক থেকে বলতে পারি, আমি সত্যি মানে আমি শ্লাঘাবোধ করছি আজকে দিদির সঙ্গে এইভাবে স্ক্রিন শেয়ার করতে পেরে। মঞ্জুদি বলছেন, মঞ্জু মুখার্জি বলছেন তিন পাহাড়ের গান। এইভাবে অসংখ্য মানুষ রয়েছেন। হ্যাঁ, সত্যি কথা কেটে যাচ্ছে অনেকেই বলেছেন, যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে এই শুনতে। তা আজকে একদম শেষে দিদির কাছে একটি প্রশ্ন। আহ, আপনারা তো বহু বর্ষীয়ান শিল্পী, তা বহু মঞ্চে আপনাদের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কি মানে দর্শকের পালস বোঝাটা আপনাদের পক্ষে সহজ হয় যে কে কেমন কবিতা শুনতে চাইবে। কিন্তু আমরা যারা নবীন শিল্পী, সবে এই বাচিক শিল্পের আঙিনায় পা রেখেছি, আমাদের পক্ষে দর্শক কি চায় এটা তো বোঝা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা কি ধরনের কবিতা নির্বাচন করতে পারি? আমার মনে হয় এমনিতে সেটা হন বা নবীন শিল্পী, যে সম্ভারটা সাজানো থাকবে তাতে যদি খানিকটা বৈচিত্র্য থাকে, তাতে করে যারা শুনছেন তাদের কাছে একটা কি বলবো, একটা অন্যরকম আবেদন তৈরি হয়। তো সেইটা প্রয়োজন না। এবং সেক্ষেত্রে আর একটা যেটা ভালো, মানে যেটা করা উচিত, সহজ কবিতা, মানে সাধারণ মূলক কবিতা পড়তে বেশি টানে লোককে, তাতে অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা অনেক সহজ হয়। কিন্তু ওই কবিতার দিকে না ঝুঁকে গিয়ে তেমন একটা থাকেও কিছু সত্যিকারের গভীর কবিতা প্রয়োজন। আর আজকে যতগুলি অনুরোধ থাকলো প্রশ্ন করার, যদি পরে কখনো আবার দেখা হয়, এই অনুরোধও এসেছে, দিদিকে আরেকদিন চাই। এই দিদিকে কথার আমি একটা আমি সুযোগ কি দিন। উত্তর দেব? মানে আসলে এত স্বল্প সময়ে দিদিকে ধরে রাখা খুব মুশকিল। এত ব্যাপ্তি ওনার, যে এইটুকুনি সময়ের মধ্যে দিদিকে পুরোপুরি পাওয়া কখনোই সম্ভব নয়। হ্যাঁ, মৈত্রেয়ী দেবী, আপনি খুব সুন্দর করে লিখেছেন, এবং আমরাও আপনার সঙ্গে সহমত। আমাদের সারা বাংলা আবৃত্তি পরিষদে দিদিকে আরেকদিন যদি আমরা পাই, তাহলে আমাদের প্রাপ্তি পরিপূর্ণ হয়ে যাবে। আজকের মতো বোধহয় আমাদের আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। একদম শেষে ছোট্ট করে দিদির কাছ থেকে একটা কিছু শুনবো। আবার ছোট্ট করে আসলে মন ভরছে না, এত সুন্দর লাগছে। মানে আমি কোনো কথা বলবো কি, আমি নিজেই তো শুনছি। আঁধারিত ধরণী, আসবে কাজ নাই তরণী, সকলে কাদের দেখে বিদেশি নামিনু এসে, তাহারে দেশে তেমনি অমনি কথা বলি, ভরা ঘর চলে চলি, নতমুখী আলোচনী তরুণ, এখানে বাঁধিব মোর তরণ, নামিছে নীরব ছায়া ঘন বন সরণি, এদিকে দেখেছে ভালো নয়নে, তীর জলে নাচে সারা, পাতাগুলি গতি হারা, পাখি যত ঘুরে হারা কাননে, শুধু এ সোনার সাথে জনে পথের মাঝে পরশ কাঁদিয়া বাজে কাঁপনে, বেশ লেগেছে ভালো নয়নে, ঝুলিছে মেঘের আলো কনকের ত্রিশূলে, দেউড়ি চলেছে ঘুরে দেউলে, শ্বেত পাথরের গড়া পথখানি ছায়া করা, পেয়ে গেছে ঝরে পড়া বকুলে,
নিকেতন বেড়া দেওয়া উপবন দেখে মন আকুলে দেউকি দেউকি রাজার প্রাসাদ হতে অতি বাতাসে উঠিছে পূর্বদিকে আকাশে কারণে সমুখানে পরাণ কেন কি জানে উদাসী লাগে আর আসা যাওয়া বারবার বহু উদাসার প্রবাসী পূরবী রাগিনী বাজে আকাশে আনন্দে প্রাসাদ চূড়ে নেমে আসে কাজ নাই তরুণী খুঁজে পাই মাথা রাখিবার নাই বেচা কিনা যাই এখনই যেখানে পথের বাঁকে গেল চুরি আঁকে করা ঘর লয়ে কাঁখে তরুণ হাতে বাঁধো মোর তরুণী। অপূর্ব, অপূর্ব। এই মুগ্ধতার রেশ রেখেই আজকের মতো বোধহয় আমাদের এখানেই সমাপ্ত করতে হবে, কেননা আমাদের সবচেয়ে যেটা প্রবলেম করছে সেটা হচ্ছে আমাদের এই সমস্যা, এই ডেট প্রবলেম, যার জন্য আজকে আমরা পুরোপুরি, কিন্তু আমরা কথা দিচ্ছি মানে আবার কোনো দিন নিশ্চয়ই আমরা দিদিকে পাবো, আর আমাদের ডাকে নিশ্চয়ই দিদি সাড়া দেবেন এই আশা রাখি, এবং সেদিন আবারও হবে এইটুকু আশা রেখে। দিদি কি বলেন জানি না, আমি করলাম, আমার অনুরোধ করলাম, কিন্তু দিদি সে তাতে সম্মত হবেন কিনা আমি জানি না। না না এইভাবেই আমার একটা আজকের মতো আমরা এইভাবেই তাহলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, সকলকে ভালো থাকবেন। হ্যাঁ সকলে ভালো থাকবেন।